সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ উসমান গনি, প্রভাষক, আইডিয়াল কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের। আজকে একাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট ইয়ার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসেই যেহেতু বৈশ্বিক যে সমস্যার কারণে আজকে আমরা সরাসরি ক্লাস নিতে পারলাম না, যার কারণে আমরা যে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসে আজ উপস্থিত হয়েছি। তো এই ভার্চুয়াল ক্লাসে একাদশ সকল ছাত্র ছাত্রীদের আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। যেহেতু আজকে যদি সরাসরি ক্লাস করতে পারতাম তাহলে সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানানো সম্ভব হতো, কিন্তু আজকে যেহেতু আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ক্লাস নিতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের প্রতি ভালোবাসা এবং ফুলের শুভেচ্ছাও রইল। আজকে আমরা ভার্চুয়াল ক্লাস, যেহেতু প্রথম ক্লাস তোমাদের এই ভার্চুয়ালে, একটু এক্সাইটেড লাগবে এবং ক্লাসটা যেহেতু প্রথম নতুনত্ব লাগবে। আমরা খুব সহজে আজকে আমরা আলোচনা করব যে এই যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম অধ্যায় প্রথম পত্রের পাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা করব। খুবই সংক্ষেপে আলোচনা করব এবং শ্রুতিমধুরভাবে আলোচনা করার চেষ্টা করব, এবং এর মধ্যেই আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে পাক ইসলামী আরব এই সম্পর্কে আলোচনা করব। খুব সংক্ষেপে এবং শ্রুতিমধুরভাবে আলোচনা করার চেষ্টা করব আমি। সেটা হচ্ছে পাক ইসলামী আরব সম্পর্কে আমি প্রথমে বলি। এই পাক ইসলামী আরব অর্থাৎ 1400 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে এই পাক আরবে ইসলামের আবির্ভাব ঘটেছিল। অর্থাৎ 1400 বছর পূর্বে এই পাক আরবে, মানে যে উপদ্বীপ, আরব উপদ্বীপ, এই উপদ্বীপে ইসলামের আবির্ভাব ঘটেছিল। কিন্তু এই আবির্ভাবের পূর্বে, অর্থাৎ ইসলাম আবির্ভাবের পূর্বেই এই পাক আরবে অর্থাৎ এই আরব উপদ্বীপে তাদের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ছিল কিন্তু খুবই শোচনীয় এবং বিশৃঙ্খলাপূর্ণ, যার কারণে সেই সময় পাক আরবটা একটু তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে রাজনৈতিক ধারাটা ছিল একটু বিশৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হতো। কিন্তু এই পাক আরবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা হচ্ছে সভ্যতা বিকাশে। সেটা হচ্ছে সভ্যতা বিকাশে। এই পাক আরবে বিকাশে আমরা দেখেছি যে এই পাক আরবে সভ্যতা বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? আমরা দেখেছি যে এই পাক আরবের উত্তর অঞ্চলটা ঘেঁষে, যে উত্তর অঞ্চল পাক আরবের যে উপদ্বীপের যে উত্তর অঞ্চলটা ঘেঁষে এখানে আমরা দেখেছি যে সমৃদ্ধশালী সভ্যতার বিকাশ ঘটেছে। এখানে মেসোপটেমিয়ার বিকাশ ঘটেছে। তারপরে আমরা দেখেছি যে অ্যাসিরীয় সভ্যতার বিকাশ ঘটেছে, মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছে, তারপরে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছে এবং হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছে এই আরব উপদ্বীপে। সুতরাং সেই দিক থেকে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে আরব উপদ্বীপটা, এই যে ইসলাম যে প্রচার শুরু হয়েছিল 1400 বছর আগে এখানে, সুতরাং ইসলাম প্রচারের সাথে সাথে এই পাক আরবে কিন্তু সভ্যতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সভ্যতার যে বিকাশ, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এখন দেখব এই আরবের নামকরণটা কিভাবে আসলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব খুব সহজে, খুব ইজি ভাবে যে নামকরণ, আরব উপদ্বীপ কেন, কিভাবে নামকরণ হলো সেটা আমরা দেখব। আরবের নামকরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আরবের নামকরণ, কিভাবে এই আরবের নামকরণ আসলো সেটা আমরা দেখব। যে আরবের যে প্রাচীন কাল থেকে, অর্থাৎ আমরা দেখব যে হযরত নূহ আলাইহিস সালামের, এই নূহ আলাইহিস সালামের পুত্র ছিল সাম।
আমরা নূহ আলাইহিস সালামের যে পুত্র ছিল সাম, এই সামের নাম অনুসরণেই আরব সভ্যতার বিকাশ ঘটেছে। এবং যেহেতু এই সাম আমরা পরবর্তীতে দেখেছি যে আরবের বংশধররাই সেমিটিক জাতির অন্তর্ভুক্ত, এই সাম থেকেই কিন্তু সেমিটিক শব্দের উৎপত্তি। সুতরাং আমরা দেখেছি যে এই নূহ আলাইহিস সালামের পুত্র এই সামের নামকরণ অর্থাৎ সাম থেকেই সেমিটিক, আর এই আরবরা মূলত সেমিটিক জাতিরই অন্তর্ভুক্ত। আর একটা আমরা বিশেষ নামকরণ থেকে আমরা জানতে পাই আর একটা তথ্য, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেজাজ। আমরা যে প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের, আমরা প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশে আমরা লিখি প্রাচীন হেজাজ, প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের আমরা দেখেছি যে আরাবা নামক স্থান থেকে, আরাবা এই আরাবা প্রাচীন হেজাজের যে তায়ামা প্রদেশের আরাবা নামক স্থান থেকে, এই আরাবা নামক স্থান থেকেই কিন্তু আরবের নামকরণ করা হয়েছে, আরব। তাহলে আমরা জানতে পারতেছি যে প্রাচীন হেজাজের যে তায়ামা নামক স্থানের আরাবা থেকেই কিন্তু আরবের নামকরণ করা হয়েছে, অর্থাৎ আরব শব্দটার নামকরণ আছে। আর একটা সবচেয়ে মজার বিষয় যে আরবের যেটা সবচেয়ে আমরা ইসলামের যে ঐতিহাসিকরা এটাকে শুদ্ধিকরণ বলে তারা মত প্রকাশ করেছে, সেটা হচ্ছে আরবীয়দের যে আদি পুরুষ, অর্থাৎ আরবীয়দের যে আদি পুরুষ কাতান, আরবীয়দের যে আদি পুরুষ কাতানের পুত্র, আরবের আদি পুরুষ ছিল কাহাতান, এ ছিল আরবের আদি পুরুষ। আরবের আদি পুরুষ কাহাতানের পুত্র ছিল ইয়ারব। এই ইয়ারব থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে বলে, বা আরব এই জায়গাটার নামকরণ করা হয়েছে বলেই ইসলামিক চিন্তাবিদরা সকলেই এই মতটাকে সমর্থন করেছে। সুতরাং আমরা জানতে পারলাম যে আসলে এই আরব শব্দটার নামকরণ এভাবেই কিন্তু সেই সময় উৎপন্ন হয়েছে। তবে আরেকটা মত আছে, সেটা হচ্ছে হিব্রু। আরবার শব্দের অর্থ কিন্তু মরুভূমি, এই মরুভূমি এই শব্দটা থেকেও আরবের নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিকরা মত প্রকাশ করে থাকে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবের যে নামকরণের বিষয়টা আলোচনা করলাম, এখন আমরা ভৌগোলিক অবস্থান আলোচনা করব যে আরবের ভৌগোলিক অবস্থানটা কেমন ছিল। আরবের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানটা আমরা আলোচনা করব। ভৌগোলিক অবস্থান, অবস্থান, আমরা আরবের যে ভৌগোলিক অবস্থান, এই আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু আলোচনা করব। সেটা ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি কিন্তু আরব। আমরা জানি যে ইসলাম ধর্মের একেবারে উৎপত্তি স্থল এই আরব উপদ্বীপ। এটি এশিয়া মহাদেশ, আমরা জানি যে এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, অর্থাৎ আরব এই উপদ্বীপটা এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটাকে যদি আমরা মানচিত্রের দেখি, যে মানচিত্রের সাহায্যে যদি এই আরব উপদ্বীপটাকে আমরা দেখি, যে আরব উপদ্বীপ অর্থাৎ এই যে উপদ্বীপ, আরব উপদ্বীপ, এই আরব উপদ্বীপটাকে যদি আমরা মানচিত্রের সাহায্যে দেখি, তাহলে আমরা জানতে পারবো যে এর অবস্থান। তাহলে আমরা বিশ্ব মানচিত্রের তথ্য অনুযায়ী আমরা যেটা বলতে পারি যে এই আরব উপদ্বীপটা হচ্ছে এর উত্তরে সিরিয়া মরুভূমি, অর্থাৎ আরব উপদ্বীপের উত্তরে সিরিয়া মরুভূমি উত্তর, এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং আরব সাগর, পূর্বে রয়েছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, এবং পশ্চিমে রয়েছে লোহিত সাগর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লিখে দেখাই, তাহলে এই আরব উপদ্বীপের সুবিধা হবে। আরব উপদ্বীপটা লিখে দেখায় যে এর ভৌগোলিক অবস্থানটা কেমন। এটা আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানটা এরকম যে এটাকে আমরা যদি এটাকে আরব উপদ্বীপ হিসাবে যদি আমরা ধরে নিই যে এটা আরব উপদ্বীপ, এটা একটা আরব উপদ্বীপ,
আরব উপদ্বীপ, এই অঞ্চলটা আমরা আরব উপদ্বীপ হিসাবে যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা এই সাইডে যে উত্তর সাইড অর্থাৎ উত্তর দিকে রয়েছে সিরিয়া মরুভূমি, উত্তর দিকে রয়েছে সিরিয়া মরুভূমি, সিরিয়া মরুভূমি, উত্তর সাইডে রয়েছে সিরিয়া মরুভূমি, এবং এই দক্ষিণ সাইডে দেখব আমরা ভারত মহাসাগর, আরব সাগর অর্থাৎ ভারত মহাসাগর। অর্থাৎ উত্তর সাইডে আমরা দেখব, এই উত্তর সাইডে আমরা দেখব যে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এই পূর্ব সাইডটাকে আমরা দেখব যে পারস্য উপসাগর, পারস্য উপসাগর, এবং এই পশ্চিম সাইডটাকে আমরা দেখব যে লোহিত সাগর, লোহিত উপসাগর, লোহিত উপসাগর। তাহলে আমরা এই আরব উপদ্বীপটাকে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এর অবস্থান আরবের উত্তরে অর্থাৎ উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আমরা দেখব ভারত মহাসাগর, এবং পূর্বে পারস্য উপসাগর, এবং পশ্চিমে লোহিত উপসাগর। এই হচ্ছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা একটু লিখে নিলে সুবিধা হবে যে আসলে আরব উপদ্বীপ যেহেতু আমরা পড়বো ইসলামের ইতিহাস, সুতরাং এর অবস্থানটা কিভাবে আছে। এটা আমরা বিশ্ব মানচিত্রের সাহায্যে এই আরব উপদ্বীপটার অবস্থান আলোচনা করলাম। এখন এই আরব উপদ্বীপের একটা আয়তন এবং লোক সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা একটা মুছে দিই। এখন আমরা আরব উপদ্বীপের যে লোক সংখ্যা আলোচনা করব এবং আয়তন আলোচনা করব, আয়তন ও লোক সংখ্যা। আয়তন ও লোক সংখ্যা, লোক সংখ্যা। তাহলে আমরা এই আয়তন এবং লোক সংখ্যা আলোচনা করব আরব উপদ্বীপের। তাহলে আমরা জানি যে আরব উপদ্বীপের আয়তন 10,27,000 বর্গ কিলোমিটার। আমরা একটু লিখে দেখাই, এর আয়তন হচ্ছে 10,27,000 বর্গ কিলোমিটার এর আয়তন। তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এই আরব উপদ্বীপের আয়তন 10,27,000 বর্গ কিলোমিটার, এবং এটাই এই আরব উপদ্বীপটা আমরা আরো দেখেছি যে ইউরোপ মহাদেশের 1/4, 1/4 অংশ, এবং আমেরিকার 1/3 অংশ। তাহলে আমরা দেখেছি আরব উপদ্বীপটা মূলত যে ইউরোপ মহাদেশের 1/4 অংশ বা 1/4 অংশ, এবং আমেরিকার 1/3 অংশ। বর্তমানে আমরা উইকিপিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এই 2020 সালে অর্থাৎ আরব উপদ্বীপের লোক সংখ্যা মিনিমাম প্রায় 8 কোটি, অর্থাৎ এর যে লোক সংখ্যা আমরা বলতে পারি প্রায় 8 কোটি, 8 কোটি লোক সংখ্যা, প্রায় 8 কোটির লোক সংখ্যা এখানে বসবাস করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা তথ্য দিই, সেটা হচ্ছে যেহেতু আরব উপদ্বীপের আমরা দেখলাম যে আরব উপদ্বীপের 3 দিকেই জল। আরব উপদ্বীপের আমরা দেখলাম যে আগে ভূপ্রকৃতি দেখেছি যে আরব উপদ্বীপের 3 দিকে জল, আরব উপদ্বীপের 3 দিকে জল এবং একদিকে স্থল, একদিকে স্থল আরব উপদ্বীপের, যার কারণে আরববাসীরা এই আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলা হয়। যদি কখনো প্রশ্ন আসে যে জাজিরাতুল আরব বলতে কি বোঝায়, তাহলে আমরা এটার অ্যান্সার এভাবে হবে যে উপদ্বীপের 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এই অঞ্চলটাকে আরব উপদ্বীপ নামে পরিচিত। মানে এই জন্য এই উপদ্বীপটাকে আমরা জাজিরাতুল আরব বলি। তাহলে আমরা এই যে জাজিরাতুল আরব বলতে আমরা কি বুঝি,
জাজিরাতুল আরব, এটাকে আমরা জাজিরাতুল আরব বলি। যদি কখনো প্রশ্ন আসে জাজিরাতুল আরব বলতে কি বোঝা যায়, তাহলে প্রশ্নটা আসবে যে যে উপদ্বীপের 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এই অঞ্চলটা জাজিরাতুল আরব নামে পরিচিত। কারণ আমরা মানচিত্রে দেখেছি যে আরবের শুধুমাত্র উত্তর সাইডে সিরিয়া মরুভূমি, আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সাইডেই মহাসাগর, উপমহাসাগর, যার কারণে এটাকে জাজিরাতুল আরব বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জাজিরাতুল আরব বলা হয়, আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? তার অন্যতম কারণ হচ্ছে যার 3 দিকে জল এবং একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এই উপদ্বীপটা, এজন্য জাজিরাতুল আরব বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ যে জাজিরাতুল আরব কেন বলা হয়। আমরা এই আরবের লোক সংখ্যা এবং আয়তন সম্পর্কে আলোচনা করলাম। আমরা এখন এই আরবের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কেমন। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যর দিক দিয়ে ভিত্তি করে আরবকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করেছি। মানে ভূপ্রাকৃতিক দিক থেকে বিশ্লেষণ করে আমরা এই আরব উপদ্বীপটাকে মূলত 3টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে মরু অঞ্চল, আরবের মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর ভূমি অঞ্চল। অর্থাৎ আরবের এই ভূপ্রকৃতিকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করি। তার নাম্বার 1 মরু অঞ্চল, 1 মরু অঞ্চল, এক হচ্ছে মরু অঞ্চল, 2 পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, 3 নম্বরটা উর্বর অঞ্চল, উর্বর অঞ্চল। এই যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আরবের এই যে উপদ্বীপটা মূলত 3টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। এই 3টা ভাগে আরবের উপদ্বীপটাকে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে আরবের যে ভূপ্রাকৃতিকের মধ্যে 3টা অঞ্চল রয়েছে, এই 3টা অঞ্চলের ভিতরে আমরা দেখছি যে সরাসরি মরু অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলটা সাধারণত মরুভূমি। আমরা দেখেছি যে আরব উপদ্বীপটা সাধারণত 3 দিকে জল এবং একদিকে মরুভূমি। এটা সাধারণত আমরা দেখেছি যে আরব অঞ্চলটা মূলত আফ্রিকা মহাদেশের যে সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, এই মরুভূমিরই কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে আরব উপদ্বীপ। সুতরাং এই মরু অঞ্চলটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা এই মরু অঞ্চলটার একটা ডিভাইডেড দেখি, মরু অঞ্চল সম্পর্কে আলোচনা করি। এই যে মরু অঞ্চল, অর্থাৎ এই মরু অঞ্চল আবার 3টা ভাগে বিভক্ত। এই মরু অঞ্চলের 3টা ভাগে বিভক্ত আমরা করেছি মরু অঞ্চলটাকে। এখন এই মরু অঞ্চলের যে 3টা ডিভাইডেড আমরা সেটা দেখব। আল নফুদ, অর্থাৎ এই মরু অঞ্চলকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আল নফুদ, আল নফুদ, 2 নম্বরটা হচ্ছে আমরা 3টা ভাগে যে ভাগ করেছি, একটা আল নফুদ এবং আল দাহানা, দাহনা, আর একটা আছে আর হাররাহ, অর্থাৎ আমরা এই 3টা অঞ্চলে, অর্থাৎ এই মরু অঞ্চলটা মূলত এই 3টা অঞ্চলে বিভক্ত, আল নফুদ, আল দাহনা এবং আল হাররাহ। তাহলে আমরা বলতে পারবো যে আল নফুদটা কি? এটা হচ্ছে আরব উপদ্বীপের একেবারেই উত্তরে অবস্থিত শ্বেত এবং লোহিত বালিকাময় জায়গা নিয়ে এই আল নফুদ অঞ্চলটা অবস্থিত। আমি আবারও বলছি, আল নফুদ অঞ্চলটা আরব উপদ্বীপের একেবারেই উত্তরে অবস্থিত। এটা
শ্বেত এবং লোহিত বালিকণা দ্বারা এই অঞ্চলটা গঠিত, অত্যন্ত উষ্ণ এলাকা এটা। আরেকটি দ্বিতীয় যেটা আসতেছে, আমরা দ্বিতীয় নম্বর আল দাহনা, নামকরণ থেকে বুঝতে পেরেছি যে আল দাহনা মানে অনেক যে দাহ, অর্থাৎ এটা আরব উপদ্বীপের একেবারে দক্ষিণে অবস্থিত, যেটা মানুষের বসবাসের অনুপযোগী। তারপরে তৃতীয়টা যে আল হাররা, এটি আরবের পশ্চিম অংশে অবস্থিত, আরব উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত। এটি অসমতল, এটি একেবারেই অসমতল লাভা আচ্ছাদিত আগ্নেয়গিরি, এখানে আগ্নেয়গিরি দ্বারা এই আল হাররা অবস্থিত। এখানে এত উষ্ণ যে এখানে মানুষ বসবাসের করার কোনো উপযোগী জায়গা এটা নয়, এখানে আগ্নেয়গিরি আছে, অর্থাৎ যার কারণে পরিবেশের আবহাওয়া বা পরিবেশটা খুব গরম উষ্ণ, যার কারণে এখানে মানুষ বসবাস করার কোনো সুযোগই নাই। তারপরে আমরা লিখেছিলাম যে মরু অঞ্চল, তারপরে আমরা যে তিনটা প্রকারভেদ বলছিলাম, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। তাহলে আমরা পাহাড়ি অঞ্চল সম্পর্কে যদি আলোচনা করি, পাহাড়ি অঞ্চল, এই যে পাহাড়ি অঞ্চল বলতে আমরা সাধারণত বুঝি যে অঞ্চলে পাহাড় রয়েছে, অর্থাৎ আরব উপদ্বীপের যে হেজাজ, ওমান, হাজরামাউত এই অঞ্চলটাই কিন্তু নাজদ, এই অঞ্চলটাই কিন্তু মূলত পাহাড় অবস্থিত। লোহিত সাগর থেকে নিচের দিকে বয়ে এসেছে যে পাহাড়, যার কারণে এই পাহাড়ি অঞ্চলটাকে আমরা আরব উপদ্বীপের একটা মেরুদণ্ড বলি। পাহাড়ি আমরা এটাকে সবসময় মেরুদণ্ড বলতে পারি, যে পাহাড়ের মেরুদণ্ড, অর্থাৎ আরব উপদ্বীপের মেরুদণ্ড নামে পরিচিত হচ্ছে পাহাড়ি অঞ্চলটা। কারণ এই যে হেজাজ, ওমান, হাজরামাউত এই অঞ্চলটা অর্থাৎ লোহিত সাগর থেকে নিচের দিকে পাহাড় বেয়ে এসেছে এবং এটা এই অঞ্চলের মেরুদণ্ড হিসেবে কাজ করতেছে। আমরা যদি এখন দেখি যে এখানে অনেকগুলো মালভূমি রয়েছে, যেমন নাজদ মালভূমি একটা রয়েছে, মালভূমি নাজদ এর উচ্চতা প্রায় 1500 কিলোমিটার। এই যে নাজদের উচ্চতা প্রায় 1500 কিলোমিটার। আমরা আরো দেখতেছি যে আজা, আর একটা পাহাড় রয়েছে এখানে আজা, যার উচ্চতা 5000 কিলোমিটার পর্যন্ত, এর এত ফুট উচ্চতা, এই অঞ্চলটা পাহাড়ি এত অঞ্চল রয়েছে। আরেকটা রয়েছে আল জাবাল, আরেকটা রয়েছে এর উচ্চতা রয়েছে 9900 ফুট। এই যে আমরা দেখছি সেই পাহাড়ি অঞ্চলটা বিরাট বড় বড় পাহাড় দ্বারা এটা গঠিত, এই পাহাড়ি অঞ্চলটা। তারপরে আমরা আরেকটা দেখব যে উর্বর অঞ্চলটা, অর্থাৎ উর্বর অঞ্চলটা আমরা একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উর্বর অঞ্চল অর্থাৎ আমরা বুঝতে পারছি যেখানে উর্বরটি ফার্টিলাইজার, যেখানে সাধারণত এই উর্বর অঞ্চলটা কোনটা সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে উর্বর অঞ্চল বলতে সাধারণত আমরা যেটাকে বুঝি আরব উপদ্বীপের, সেটা হচ্ছে হেজাজ, ইয়েমেন, হাজরামাউত, ওমান। অর্থাৎ এই হেজাজের বিখ্যাত কয়েকটা শহরই ছিল, এই হেজাজের বিখ্যাত কয়েকটি শহর ছিল এই হেজাজের বিখ্যাত শহর ছিল মক্কা, মদিনা, তায়েফ একটা বিখ্যাত শহর। মূলত এই হেজাজের, অর্থাৎ যে আমরা মক্কাটাকে বুঝি, মক্কার চারপাশটা মূলত হেজাজ অঞ্চল নামে পরিচিত। আর এখানে যে আমরা উর্বর ভূমি বলতে সাধারণত যে বলতেছি যে ওমান, ইয়েমেন, এই ইয়েমেনটা কিন্তু অত্যন্ত উর্বরশালী জায়গা। এখানে শস্য শ্যামল, সুজলা সুফলায় ভরপুর ছিল, যার কারণে এখানে কৃষকরা খুব সহজে ফসল উৎপাদন করতে পারত। যার কারণে এই ইয়েমেন বলতে আমরা সেই সময় বুঝি ইয়েমেন শহরটা, ইয়েমেন সুজলা সুফলা ছিল। এই ইয়েমেন অঞ্চলটা সাধারণত সুজলা সুফলা ছিল ইয়েমেন অঞ্চলটা। সুতরাং এই ইয়েমেন শব্দের অর্থই হচ্ছে সুখী বা সমৃদ্ধশালী। যদি কখনো প্রশ্ন আসে যে ইয়েমেন শব্দের অর্থ কি, আসলে ইয়েমেন শব্দের অর্থই হচ্ছে সুখী বা
সৌভাগ্যবান। সুতরাং কেন এই ইয়েমেন যে উর্বর অঞ্চলের একটা অন্যতম, যেহেতু এই আরব উপদ্বীপটা সম্পূর্ণই পাহাড় পর্বত নদ নদী দ্বারা ভরপুর, কিন্তু শুধুমাত্র এই অঞ্চলটাই আমরা যেটা বলেছি হেজাজ, ইয়েমেন, হাজরামাউত, ওমান, এই অঞ্চলটা, কারণ এই যে মক্কা মদিনা এই অঞ্চলটা উর্বর ভূমি, সুজলা সুফলা, এখানে খুব সহজে কৃষকরা ফসল ফলাতে পারত, যার কারণে এই অঞ্চলটায় জনবসতি বেশি গড়ে উঠেছিল। এই কারণে এই ইয়েমেন অঞ্চলটাকে আমরা সৌভাগ্য বা সৌভাগ্যবান বলি। ইয়েমেন শব্দের অর্থই সৌভাগ্য বা সৌভাগ্যবান। সুতরাং আমরা বুঝতেই পারলাম, ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। এখন আরো আলোচনার বিষয় আছে, যেটা আছে আরবের যে গাছপালা এবং আরবের পশু পাখি, এই সব বিস্তারিত আলোচনা আমরা সংক্ষিপ্ত করব। সময় সংক্ষিপ্তর কারণে আরো বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। সেটা গাছপালা আরবে সাধারণত আমরা দেখেছি সেই সময় খেজুর, বাবলা গাছ, তারপর মশলা জাতীয় কিছু গাছ এখানে উৎপাদন হতো এবং চাষবাস করা হতো। বেদানা, আপেল, কলা, কমলা লেবু, আখ, তারপরে তরমুজ, কলা, এই সমস্ত ফসলগুলো সাধারণত আবাদ করা হতো ওই সময়। আমরা দেখেছি এই আরবের যে গাছ, অর্থাৎ আরবের যে গাছ, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গাছ ছিল খেজুর গাছ। খেজুর গাছ, খেজুর গাছ, এই খেজুর গাছ কেন? কারণ এই মরুময় অঞ্চলে খেজুর গাছ খুব সহজে চাষ করা হতো এবং খেজুর গাছই ভালো হতো, যার কারণে আরবের এই খেজুর গাছকে আমরা দেখেছি যে কি দ্য কুইন অফ টি বলা হয় আরবকে। আরবে যদি কখনো আসে, আরবের কুইন অফ টি নামে পরিচিত কোন গাছটি, তাহলে আমরা বলবো যে খেজুর গাছটাই হচ্ছে মূলত আরবের কুইন অফ টি নামে পরিচিত। আরেকটা যদি আমরা যাই যে পশু পাখি, আরবে কি পশু পাখি আছে? আরবে সাধারণত আরব অঞ্চল, সেখানে সাধারণত আমরা দেখেছি যে আরব অঞ্চলে সবচেয়ে প্রধান যে পশু পাখি আমরা দেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে উট, দুম্বা, গরু, ভেড়া, এই সমস্ত পশু পাখি সাধারণত আমরা দেখেছি। তবে অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে কিন্তু আরবের যে উটের ভূমিকা কিন্তু অপরিসীম। কেননা এই উটের প্রত্যেকটা জিনিস, অর্থাৎ উট দিয়ে যে অর্থনৈতিক সব কাজ সম্পাদন করা যায়, কারণ উট দিয়েই আরব ভূমিতে একমাত্র যানবাহন, সেখানে অন্য কোনো যানবাহন চলা সম্ভব ছিল না, গাড়ি টাড়ি, সেখানে একমাত্র যানবাহন ছিল উট। এই উট দিয়েই এক মরুভূমি থেকে আরেক মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব হতো। কারণ কি, এই উট সাধারণত শীতকালে 25 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, এই পানি পান না করে থাকতে পারে, এবং গ্রীষ্মকালে 15 দিন পর্যন্ত সে পানি পান না করে থাকতে পারে, যার কারণে এক স্থান থেকে অন্য স্থানে যানবাহন হিসাবে এই উটের ভূমিকা অপরিসীম। যার কারণে এই উটকে দ্য শিপ অফ ডিজার্ট নামে পরিচিত। দ্য শিপ অফ ডিজার্ট অর্থাৎ মরুভূমির জাহাজ নামে পরিচিত। ওই উট হচ্ছে মরুভূমির জাহাজ নামে পরিচিত। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই উটটাকে আমরা যেহেতু আরবের অর্থনৈতিক এবং সামাজিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার কারণে উটটাকে আমরা দ্য শিপ অব দ্য ডিজার্ট বলতে পারি, অর্থাৎ আরবের মরুভূমির জাহাজ বলা হয়, অর্থাৎ এই উটকে আরব মরুভূমির জাহাজ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেহেতু প্রথম ক্লাস, কোনো সমস্যা নেই, আমরা সরাসরি হলে আরো বুঝতে সুবিধা হবে, এবং এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা SMS এর মাধ্যমে জানালে আমরা আরো সহজ করে দেব, কোনো সমস্যা নেই এবং কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকে সময় ব্যবধানে শেষ করতেছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াটা অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের জন্য রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।